প্রথম অবস্থায় এটা করে নিলে কি হবে, এটা করব, আয়নায় এরকম ভাবে দেখব, পুরো প্রপার বুঝতে পারবো কোন দিকে কতটা বাঁকা। কথার কথা এখানটায় রয়েছে জিরো, আমি এক দিয়ে ব্লেন্ডিং করি কোনোদিনও মিলবে না, সেই একের একটা দাগ থেকে যাবে। আমাদের যে কোনো সিচুয়েশন বলতে সেটা হেয়ার কাটিং হোক, বিয়ার্ড শেভিং হোক, যদি প্রপার ব্লেন্ডিং না হয় না, অতটা লুকসটা ভালো আসে। আমাদের বিয়ার্ড ধরার জন্য আমাদের বিয়ার্ডেরও প্যাটার্ন বুঝতে হবে। প্যাটার্ন বলতে কি কি লক্ষ্য করার আছে, আমার ক্লায়েন্টের কতটা ঘন বিয়ার্ড, কোথা থেকে ওর বিয়ার্ডের গাইডলাইন গেছে, এখানটায় কতটা ফাঁকা, এগুলো সবকিছু দেখতে হবে। এবং তার সাথে আমার তলায়ও প্রপার আছে নাকি। অনেকের হয়তো দেখা যাবে এখান থেকে এতটা নেই, অনেকের এতটা নেই, অনেকের হয় না, অনেকের প্যাচি বিয়ার্ড, এগুলো হয়। তো আমাদের অ্যাট ফার্স্ট গঠনটাকে বুঝতে হবে, সেই হিসাব করে আমাদের লুক দিতে হবে। সিম্পল আমার ক্লায়েন্টের আমি এখন দেখতে পাচ্ছি বিয়ার্ড পারফেক্ট আছে, হেয়ারের ডিপার্টমেন্ট এখান থেকে শুরু, বিয়ার্ডের ডিপার্টমেন্ট এখান থেকে শুরু, হেয়ারটা খুব সুন্দর ব্লেন্ড আছে, বিয়ার্ডটা এখান থেকে ব্লেন্ড নেই, বুঝতে পারছো? তো আমি দেখলাম যে আমার হেয়ার পারফেক্ট আছে, খুব সুন্দর ব্লেন্ডিং, আমাদের বিয়ার্ড ব্লেন্ডিং নেই। তো আমাদের অ্যাট ফার্স্ট বিয়ার্ড ব্লেন্ডিং করতে হবে, কিন্তু আমাদের স্ট্রাকচার বুঝতে হবে কিভাবে, আমাদের কি প্যাটার্ন রয়েছে এবং কি প্যাটার্নে আমাদের বা কত নাম্বার রয়েছে বা কতটা ছোট রয়েছে এবং কতটা ওই ছোটোর থেকে আমাদের ব্লেন্ডিং করতে হবে, এটা বুঝতে হবে। কথার কথা এখানটায় রয়েছে জিরো, আমি এক দিয়ে ব্লেন্ডিং করি কোনোদিনও মিলবে না, সেই একের একটা দাগ থেকে যাবে। বা কথার কথা একটা এক দিয়ে রয়েছে, আমি চট করে জিরো মেরে ব্লেন্ডিং করছি, হয়তো বিয়ার্ডে এইটুকু ব্লেন্ডিং হবে, কিন্তু এইখানটা একটা ধাপ, মানে একটা ধাপ থেকে যাবে। আমাদের সেই যাতে ধাপটা না থাকে সেই বুঝে আমাদের ব্লেন্ডিং করতে হবে। এবার কথার কথা একটু পরে দেখাচ্ছি, আগে একটু বলে নিই। এই যে রয়েছে ক্লায়েন্টের উপরে অলমোস্ট রয়েছে এক, নিচে অলমোস্ট 2-3 রয়েছে, কিন্তু ক্লায়েন্ট চাইছে জিরো দিয়ে ব্লেন্ডিং, জিরো করে একবারে সাইডে অতিরিক্ত ছোট হয়ে জিরো হয়ে দেন ভারী হবে। তো আমরা কি করতে পারবো না? আমরা করতে পারবো। দেন তখন আমাদের কি করতে হবে, উপরে এক রয়েছে নিচে 3 রয়েছে, আমরা এইটুকু জিরো করব, ভালো করে বুঝে নাও, এইটুকু জিরো করব, জিরো করে জিরোর সাথে, এটা যেহেতু এক রয়েছে, জিরোর সাথে 0.5 এক দিয়ে উপরেরটা ব্লেন্ড করে দেবো এবং জিরোর সাথে 0.5 এক দেড় 2 দিয়ে নিচের দিকে ব্লেন্ড করে দেবো। তাহলে কি হবে, আমার সমান অ্যাভারেজে 2 দিকে ভাগ হয়ে গেল, বুঝতে পারছো? তো আমরা এখন যাই হোক ক্লায়েন্টের সাইডে চাপাবো, খুঁড়ের কাজ করব, কিভাবে খুঁড় ধরতে হবে, কোন প্যাটার্নে কীরকমভাবে আমাদের খুঁড় চালাতে হবে, সেগুলো সব কিছু দেখাবো। আর একটা জিনিস, আমাদের কিন্তু আজকের এই ক্লাসটা হয়ে যাবে, মোটামুটি একটা বেজ আমাদের মাথায় চলে আসবে। হেয়ার কাটিংয়ের ডিপার্টমেন্ট মোটামুটি ঢুকেছে, বিয়ার্ডেরও একটা বেজ মাথায় আসবে, কানের সাইডেরও একটা বেজ মাথায় আসবে। এরপরে আমাদের বাড়ির টাস্ক থাকবে 1 ডে 1 গোল, প্রত্যেক দিন একটা করে কাজ লাগবে। সেটা কি কাজ হতে পারে, সেটা চুল কাটা হতে পারে, সেটা বিয়ার্ড শেভিং হতে পারে, সেটা ক্লিন শেভিং হতে পারে, ইভেন এত কিছু না হলেও কম সময়ের মধ্যে শুধু এই কানের সাইডে খুর মারা। এত কিছু হচ্ছে না, আমি যে কোনো কাউকে ধরে এইটুকু তো খুর মারতে পারবো, 5 মিনিট সময়, এর থেকে বেশি সময় লাগবে না। আমাদের যে কোনো একটা টাস্ক করতে হবে বাড়িতে, 1 ডে 1 গোল, ঠিক আছে? এখানটাও সেম, আমি ধরে চললাম আমার ক্লায়েন্টের বিয়ার্ড অনেক বড়, আমি অ্যাট ফার্স্ট কী করবো, 2 দিয়ে একটা অ্যাভারেজ সাইজে নিয়ে আসবো, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। এবং আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে আগেও বলেছি, আমরা অন্য মিস্ত্রিদের মতো ফিতে মেপে কাজ করি না, আমাদের চোখের আইডিয়া করে কাজ করতে হয়। আমরা প্রত্যেকটা জিনিস যে কাজগুলো করব, আমাদের মাপকাঠি থাকতে লাগবে হচ্ছে যেই জায়গাটায় কাজ করব তার আশেপাশের এরিয়া ফোকাস অ্যান্ড অবজার্ভ। মানে কি, আমি এই ট্রিমারটা চালাচ্ছি, কোনখান থেকে কোন পর্যন্ত চালাচ্ছি, অ্যাভারেজ দেখা যাচ্ছে কানের 1 আঙ্গুল তলা থেকে চালাচ্ছি, বুঝতে পারছো? আমার অবজার্ভ হয়ে গেল, এবং আমি প্রথমে ফোকাস করলাম কোথা থেকে এবং অবজার্ভ হয়ে গেল কি কানের 1 আঙ্গুল তলা থেকে চালাচ্ছি, আমি কিন্তু মাপলাম না, ওই যে অবজার্ভ করলাম ওটাই আমার মাপকাঠি হয়ে গেল। আমি ওই পাশে গেলাম, এই পাশেও আমার, আমি কোন পর্যন্ত কাজ করব, সেই কানের তলা পর্যন্ত, আমি কিন্তু মাপলাম না, কিন্তু অ্যাভারেজ দেখা যাবে হয়তো সব পুরো সিমিলার, সামথিং 19-20 কারোর কখনো চোখে লাগে না। অ্যাভারেজ আমি 2 নাম্বার 2 ক্লিপ ইউজ করলাম, একটা অ্যাভারেজ ছোট করলাম, প্যাটার্ন বুঝবো, যেহেতু আমার এখান থেকে এইভাবে ব্লেন্ডিং করতে হবে, আমি এটা 0 দিয়েও করতে পারি, 1 দিয়েও করতে পারি, আমি 0 দিয়ে করছি যাতে একটু টাফভাবে করছি। ছোট আমি কাজ করলাম ঠিকই, কোন জায়গা কাজ করলাম, আমার অবজারভেশনে চলে এসছে অলরেডি, আমি কাজ করেছি এই যে কানের এই যে গ্যাপিংটা, এই গ্যাপিং থেকে এই অলমোস্ট এই গ্যাপিং পর্যন্ত, বুঝতে পারছো? এটাই হলো আমার মাপকাঠি, আমার আর ফিতে ধরে আর কিছু মাপতে হবে না। আমি কি করলাম, প্রথমে 0 ইউজ করলাম, তারপরে উপরে অলমোস্ট যে 1 ছিল
সেই 1-এর সাথে 0.5 দিয়ে মিলালাম। যেখানটায় আমার মনে হচ্ছে কয়েকটা চুল বেশি, একটু 19-20, সেখানটায় কি করছি 0.2 করে হালকা কোনা ইউজ করে সেই জায়গাটাকে ঠিক করছি। নিচে আমরা কত ইউজ করেছিলাম একটু আগে? 2। এখন করলাম ছোট 1, তাহলে আমার এখানটা দুটো দাগ হলো। এটা 0-1-এর 0.5 এর দাগ আর 1-2-এর 1.5-এর দাগ। বুঝতে পেরেছো তো? এই যে বুঝতে পেরেছো, এটা এখন আমরা যদি আনতে পারি আমরা মোটামুটি রেডি। চাইলে আগে 0 করে নিতে পারি, চাইলে আগে 1.5টাও করে নিতে পারি। যেহেতু আমার হাতে 1-এর ক্লিপ রয়েছে, সুতরাং আমি কি করলাম, আগে 1.5টা করে নিলাম। বুঝতে পারছো যে দাগ দুটো ছিল, দাগ দুটো ব্লেন্ড হয়ে গেছে। ওই সাইড যেই প্যাটার্নে আমরা করেছি, অ্যাভারেজ যতটা আমরা 1 মেরেছি, যতটা 2 মেরেছি, সেই বা যতটা 0 মেরেছি, অ্যাভারেজ সেই রকম ভাবেই আমরা এই পাশে করব। এবং প্রথম অবস্থায় হয়তো প্রবলেম হতে পারে, কিন্তু সামনে যখন আয়না থাকবে তখন এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। কারণ যখন আমাদের আয়না থাকবে তখন আমরা প্রতিনিয়ত ছোট ছোট কাজ করে আগে কি করব, আয়নায় চেক করব। অ্যাভারেজ আমাদের এটা কমপ্লিট। যেই অ্যাভারেজে ব্লেন্ড হয়েছে সেই অ্যাভারেজেই আমরা নিচে রাখবো, যেহেতু আমরা নিচে ভারী রাখবো। এবং অনেকে শুধু চাপদারি রাখে, মানে কি সব জায়গায় সমান। এটা সব জায়গায় 1 ক্লিপ হোক বা 2 ক্লিপ হোক, একবারে মেরে দিলেই ওটা পুরো চাপদারি হয়ে যাবে। তার মধ্যে 2-1টা চুল এরকম উঠে থাকে, এটা শুধু আমাদের দেখে কেচি দিয়ে কাটিং করলেই কমপ্লিট। তো আমরা যেহেতু সাইডে চাপিয়েছি, তলায় ভারী রাখবো। এবার আমাদের কি করতে হবে, যেহেতু 2 পর্যন্ত আমাদের কমপ্লিট, করেও 2 পর্যন্ত আমাদের কমপ্লিট, দেন যেমন কেচি দিয়ে এই জায়গাটাও আমরা কেচি দিই। আগে আমি চাইলে এটা করতে পারতাম, দেন এই কাজটা করতে পারতাম, তলার শেপিংটা। তো আগে শেপিংটা দিয়ে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন ব্লেন্ড করব, অতটা বুঝবে না, তো এটা করার পরে ব্লেন্ড করব, ভালো বুঝতে পারবে। এবং এখন আমি এটা বড় ট্রিমার দিয়ে করছি। এই যে শেপিংটা বড় ট্রিমার দিয়ে করছি। আগে সবাই কি দিয়ে করতো, কেচি দিয়ে, এখনো হয়তো খুব অনেক দোকানে করে, কিন্তু যেহেতু সময়ের সাথে সাথে সবকিছু আপগ্রেড হচ্ছে, আমরা করব মেশিন দিয়ে। কিন্তু এই ট্রিমারটা এটার জন্য না, এর জন্য আলাদা একটা ছোট ট্রিমার পাওয়া যায় যেটা ডিপ জিরোর কাজ করে। ওই ট্রিমারটার অনেক রকম কাজ আছে, এখানটায় আছে, এখানটায় আছে, ঠোঁটের উপরে আছে, সব জায়গায় ওই ট্রিমারের কাজ হবে। সাইডের কাজেও ওই ট্রিমারটা ইউজ হয়। অনেকে দেখবে খুর মারবে, হয়তো তেরা বেঁকা হয়ে যাবে, অনেকেই হবে। প্রথম অবস্থায় এটা করে নিলে কি হবে, এটা করব আয়নায় এরকম ভাবে দেখবো, পুরো প্রপার বুঝতে পারবো কোন দিকে কতটা বাঁকা হয়ে গেল। আমি বুঝলাম কোন একটা দিকে বাঁকা, আমি কি করব, সেই জায়গাটা করব আবার ঠিক, আবার চেক করব, কম বেশি আমার মনে হবে যখন পারফেক্ট, দেন আমি চালাবো খুর, আর ভুল হবে না। বুঝতে পারছো আমি কোন অ্যাভারেজে ধরেছি? ধরাটা বোঝো। এখান থেকে 2-এর থেকে যে বড়টা ছিল ধরেছি এমন ভাবে এই সাইডে যেন আমার 2 থাকে, তারপরে এই সাইড দেখো অনেকটা উঁচু, এই সাইডে কিন্তু কোনো ফাঁকা নেই, কিন্তু এখানটায় ফাঁকা আছে। মানে কি, এই উপর দিক আমার ঢুকানো, বাইরের দিক বের করা। বুঝতে পারছো? আমি যদি এরকম অ্যাভারেজে কাটিং করি, প্রত্যেকটা চুল বেরিয়েছে মনে করো, আমি এখান থেকে এই অ্যাভারেজে পুরো কাটিং করলাম, দেন কি হবে, এই চুলটা একটু ছোট, তার থেকে একটু বড় এটা, তার থেকে একটু বড় এটা, তার থেকে একটু বড় এটা, প্যাটার্নটা আমার ধরার স্টাইলটা আমার ওরকম রয়েছে। এই নিচের এরিয়া যে ভারী, এটাও কিন্তু ক্লায়েন্টের নিডের উপর। সবাই সবসময় সব রকম ভারী রাখে না, সময় বিশেষ ছোট করে, সময় বিশেষ হালকা করে, সেটাও ক্লায়েন্ট যেরকম বলবে আমরা সেরকম। আমাদের চুলের মতন বলে না, আমাদের আগে লজিকটা বুঝতে হবে। আমরা বলেছিলাম না, একটা প্লেন কি করে, প্লেন যতক্ষণ না উপরে উঠবে ততক্ষণ তো উড়বে না, যদি উপরেই না ওঠে ও তো সোজা গিয়ে মেরে দেবে, তাই না? পুরো সেম টু সেম প্যাটার্ন। আমি যদি উপরেই না তুলি তাহলে তো আমি সোজা গিয়ে মেরে দেবো, অন্য চুল খেয়ে নেবো, গর্ত করে দেবো। বুঝেছো? আমি কিন্তু কাজ করছি, খুব সামান্য অল্প করে চুল কাটিং যাচ্ছে, এটা উপরের ক্ষেত্রে হোক নিচের ক্ষেত্রে হোক, আমার এটা চলছে কন্টিনিউ। অল্প কাটিং যাচ্ছে, কারণ কি আমি ছোট কাটছি, ছোট চেক করছি, ছোট কাটছি, ছোট চেক করছি, কাটছি চেক করছি। এতে কি হচ্ছে, কাটলাম, আমি বুঝে গেলাম এই জায়গাটা ঠিক হয়ে গেছে, আচ্ছা পরে ওটা ঠিক হয়েছে, কিন্তু পরের আর একটা নতুন প্রবলেম বেরিয়েছে, ওই প্রবলেমটা আবার ঠিক করলাম, আবার পরে চেক করলাম, আবার পরে একটা নতুন প্রবলেম বেরোলো। তার জন্য আমাদের ছোট ছোট করে কাজ করে প্রবলেম সলভ করতে হবে। আর আমি যদি একবারে পেলাম দিলাম মেরে কত হয়ে গেল, ওইটা ঠিক হবে না, ওইটা ঠিক করা প্রচণ্ড জ্বালা। বোঝা গেল? আর প্রথম অবস্থায় আগেও বলেছিলাম যে প্রথম অবস্থায় আমরা একটা জিনিসই ভাবি, এই যে চুল বাগে পেয়েছি হয়তো দ্বিতীয়বার আর পাবো না, দিই মেরে, এটাই হয় প্রথম অবস্থায়। বোঝা গেল? এবার হচ্ছে গোপ। আমরা চাইলে ট্রিমারও চালাতে পারি, চাইলে কেচি দিয়েও করতে পারি, কিন্তু ট্রিমার সব জায়গায় চালানোর
যায় না। যখনই দাড়ি বড় থাকে না, যখনই দাড়ি বড় থাকে তখন আর গোপে ট্রিমার চালানো যায় না। দাড়ি বড় থাকলে গোপে কখনো মেশিন চালাতে নেই, মেশিন চালালে ছোট হয়ে যায় ঘাপ করে। আর একবার ছোট হয়ে গেলে সে যতই বলুক আমার গোপ বড় করে দাও, তুমি কিন্তু আর পারবে না। বোঝা গেল? নিচে যদি ভারী থাকে দাড়ি, সে ছোট করবে, প্রথমে কেচি দিয়ে করবে, অনেকক্ষণ করবে, দেখাবে না দাদা আরো ছোট করো, আরো কেচি দিয়ে ছোট করবে, দেখো, আবার আরো কেচি দিয়ে ছোট করবে, দেখো। যখন লিমিট চলে আসবে যে এবার আর কেচি দিয়ে হচ্ছে না, মেশিন দিয়ে, এটা ক্লায়েন্ট কনফার্মেশন দেবে, না না আরো ছোট করো, তখন মেশিন চালাবে। এক ইউজ করলে দুই তো ধরবে না। এক ইউজ করলে, এক ইউজ করার পর ক্লায়েন্ট দেখলো, দেখে বললো না বড় আছে আরো ছোট করো, তখন কি করবে? 0.5। বড় আছে তখন কি আরো ছোট করো, তখন কি করবে? 0.2, তারপরে আসবে 0। বোঝা গেল? কারণ গোপ সবার শখের হয়, অনেকের ম্যাক্সিমাম। তো অনেকে অনেক রকম ভাবে রাখে। সিম্পল আমার কিছু ক্লায়েন্ট আছে মুসলিম ভাই, তারা কি করবে? দাড়ি রাখবে, গোপ রাখবে ছোট 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 ছোট, ওটা ওদের ফ্যাশন। হিন্দুদের ক্ষেত্রে আবার কি হবে? দাড়িও রাখবে, গোপও রাখবে। বোঝা গেল? তো আমরা গোপ দাড়ি মানে কাটার আগে অবশ্যই ক্লায়েন্টের কনফার্মেশনটা আমরা বড় ট্রিমারটা দিয়েই ঠোঁটের উপরটা কাজ করব, আমি হালকা হালকা করে করব। তো এটা অরিজিনালি ছোট ট্রিমারের কাজ, বড় ট্রিমারে ফিনিশিং অতটা আসে না। যদি ওর এই জায়গাটা ভারী থাকতো, অনেক বেশি গ্রোথ থাকতো, দেন আমি কি করতাম? ট্রিমারটা দিয়ে এখানেরও হিসেব করে নিতাম, এই এবং এই, বুঝতে পারছো? হিসেব এটাও আমরা করে নিতাম। তাহলে কি হতো? আমার চোখের সামনে থাকতো, আমি বুঝতে পারতাম যখন খুঁটটা চালাতাম। যদি আমার কথার কথা ক্লায়েন্টের এখানটা অনেকটা ভারী, আমার হয়তো করতে প্রবলেম হচ্ছে, খুর মারতে অসুবিধা হবে, আমি প্রয়োজনে সেই ছোট ট্রিমার দিয়ে এই জায়গাটা আগে মেশিন দিয়ে কিছুটা কভার আপ আমি চাইলে করে নিতে পারবো। এগুলো সময় বিশেষ পারবো। এবং তোমরাও যখন এই জায়গাগুলো খুব ক্রিটিক্যাল বলে মনে হবে, প্রথম অবস্থায় বিয়ার্ডের একটা সবথেকে বড় সমস্যা কি? এই জায়গাটা সবার করতেই অসুবিধা হয়। আমি ধরিয়ে দেবো কিভাবে করবে। কিন্তু যাদের প্রচণ্ড ভারী, বুঝতে অসুবিধা হচ্ছে, তাদের ক্ষেত্রে প্রথম অবস্থায় ট্রিমার ইউজ করবে। প্রথমে ট্রিমারের কাজ করে দেন করবে খুরের কাজ, ঠিক আছে? মানে এখনো দেখবে কাজ করবে, লাগাবে কোথায়? হাতে। আমাদের ওটা করলে ওটা খুব ইভেন অনেকে পন্স আছে না, ওই পন্সটাকে করবে পন্সে মাখাবে, করবে পন্সে মাখাবে, ওটা ধোবে, ধোয়ার পর ওই পন্স দেখলেও বোঝা যাবে ওটা কতটা নোংরা। আমরা কি করব? একটা টিস্যু, কম দামের টিস্যু, এক প্যাকেটের দাম 6 টাকা না 7 টাকা, একটায় থাকে প্রায় প্রচুর টিস্যু। একটা টিস্যু এরকম যদি আমরা ছিঁড়ে নিই, এটার কস্টিং পড়ে মাত্র 10 থেকে 12 পয়সা, মাত্র 10 থেকে 12 পয়সা। আমরা কি করব? টিস্যুটা ইউজ করব, টিস্যুটা মুড়াবো, মুড়িয়ে ফেলে দেবো। শুরু করব কপালের এই এরিয়া থেকে। অনেকের এই জায়গাটা শেপ দেয়, অনেকে দেয় না, যে দেয় তার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, কী করবো? এই জায়গাটা কিভাবে শেপ দেবো? জাস্ট হালকা করে, এই যে কয়েকটা চুল এক্সট্রা বেরিয়ে আছে, আমরা জাস্ট এই জায়গাটা, এই ব্লেডটা অ্যাকচুয়ালি বিয়ার্ড শেভিং করার জন্য না, বিয়ার্ড শেভিং করার জন্য জিলেট, বাকি যা ব্লেড দেখবে সব এই কানের সাইড করার জন্য অনলি। বিয়ার্ড এগুলো দিয়ে শেভিং করে না, ঠিক আছে? এই ব্লেড দিয়ে শেভিং করলে কি হবে সেটা একটু বলি। ব্লেডের দাম বেশি না, 1 টাকা না 1.5 টাকা, কত? 2 টাকা। আর জিলেটের দাম কত? এটা দিয়ে জাস্ট এইটুকু করলাম, আমি বুঝতে পেরেছি এর দম কতটা। এখান থেকে এই পর্যন্ত টানবো, এর ধার শেষ হয়ে যাবে, এর কাজ হবে না। যদি ধরো কাজ হবে না, আমি পয়সা খরচা করব না বলে আমি জোর করে এটা দিয়েই যদি আমি করি, কি হবে? ক্লায়েন্টের প্রচণ্ড ব্যথা লাগবে, প্রচণ্ড ফেটে যাবে, দাড়ির গোড়া ফেটে যাবে। বুঝা গেল? এই প্রবলেমগুলো হবে। ক্লায়েন্ট বলবে, এটা হয়তো বাজে কথা বলবে কি করে এই ব্লেড মানে অতটা কাজের না, জিলেটটি ইউজ করবে বিয়ার্ডের জন্য। এবং আরও একটা জিনিস, আমার খুর আমি সব রকমভাবে হ্যান্ডেল করতে পারবো। তো সময় বিশেষ আমি এরকম নিয়ে চলে যাচ্ছি, বুঝতে পারছো? আমার ধরা অরিজিনালি তো ধরা এই, আমি সময় বিশেষ কোন কোন দিকে রোটেট করছি খালি দেখবে, সব আমাদের ফিঙ্গারের উপর ডিপেন্ড করে, বুঝতে পারছো? সব আমাদের ফিঙ্গারের উপর ডিপেন্ড করে। যখন আমরা এই জায়গাটা কাজ করব, হালকা একটু স্কিনটা টেনে নেব, সুবিধা হবে আমাদের। কোনা ইউজ করব, কোনা বলতে ডিরেক্ট ওই কোনা না, পুরো এই টোটালটার এই কোনা, মানে এই সামনের পোর্শনের 5% বা 10% জায়গা কাটছে না। যাই হোক, টানলাম, ছেড়ে দাও, দিয়ে আস্তে আস্তে করে দিচ্ছি। এই যে টানলাম, হতে পারে আমার 19-20 আছে, হতে পারে আমার 13 ব্যাকা আছে, এটাকে আমরা ফিনিশিং দেবো কি করে? আমরা সাইড রোতে চলে আসবো। প্রথম রোয়ে আমরা এটা টানলাম, টেনে একটা অ্যাভারেজ আমরা দাগ দিলাম,
এবার চলে আসবো সাইডে, সাইডে এসে এবার করবো ফিনিশ। এবার দেখো পুরো সব সমান চলে আসবে। বুঝতে পারছো এবার শেপটা বোঝা যাচ্ছে? হতে পারে আমি যখন টানলাম 19-20 তেরা বেকার হতে পারে, যখনই আমরা ওই বেজের উপরে যখনই সাইড থেকে আমরা কভার করব তখন ওটা পুরো সুন্দর একটা শেপে চলে আসবে। এল শেপ দেখাবো তাই তো, রাউন্ড শেপ পরে দেখাচ্ছি, এল শেপটাই আগে দেখাই। এল শেপের একটা বড় সূত্র, উপরে যতটা ফাঁকা, ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। এই একটা ফাঁকা, এই একটা ফাঁকা, বুঝতে পারছো? উপরে ততটা ফাঁকা, তলায়ও সেম ততটাই ফাঁকা থাকবে। এটা আমাদের করতে হবে কিন্তু চোখের আইডিয়ায়, আমি জাস্ট ধরে দেখালাম। উপরে যতটা ফাঁকা সেম টু সেম ফাঁকা আমার তলাতেও, তলায় বলতে এই যে উপরেটা তলায় এটা, কলির আপসাইড এটা, ডাউন সাইড এটা, উপরে যতটা ফাঁকা থাকবে নিচেও ততটা ফাঁকা। এটা হচ্ছে এল শেপের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। নিচে যদি সমান না হয় তাহলে সেটা রাউন্ড শেপ আকার নিয়ে। এবং আরও একটা জিনিস বুঝবে, এখান থেকে টার্নিং করলাম, এখানেও আমার যতটা ফাঁকা এখানেও ততটা ফাঁকা, বুঝলাম। লেবেল আমরা কোথা থেকে রাখবো? লেবেল রাখবো অ্যাভারেজ। আচ্ছা, এক একজন এক এক জায়গা থেকে রাখে, কেউ রাখে কানের তলা থেকে, কেউ রাখে এটা কানের লতি, তাই তো? কেউ রাখে, দেখো আমাদের অবজারভেশন কোন লেভেলে নিয়ে যেতে হবে। কেউ রাখবে কানের তলা থেকে, মানে কি এল শেপটা আনবো কোন পর্যন্ত? কানের তলা পর্যন্ত, এখান থেকে যাবে ওইদিকে কোথায় যাবে সেটা একটু পরে বলছি। কেউ আনবে এই যে কানের লতির পুরো মিডিল বরাবর, এগুলো সব আমাদের চোখে মেপে করতে হবে। কেউ আনবে এই উপর বরাবর। কেউ এল শেপ এখান থেকে রাখে না, ওটা নটে এল শেপ। এল শেপ করতে গেলে আমার এইটুকু প্যাটার্নই ধরতে হবে, বুঝতে পারছো? এল শেপের কয়েকটা সূত্র জাস্ট। তার মানে কি করলাম আমরা? কলি করলাম, কলির উপরেও যা করলাম নিচেও সেম ফাঁকা রাখলাম, বুঝলাম। আমরা অ্যাভারেজ, এই যে লতির অ্যাভারেজ মিডিল থেকে আমরা কাজ করছি, ভালো কথা। ওই দিকে নেব কোন পর্যন্ত? এবার দেখতে হবে আমার ক্লায়েন্টের হেয়ার লাইন কোথা থেকে কোন পজিশনে কেমন আছে। কথার কথা, এই ক্লায়েন্টের হেয়ার লাইন হয়তো এখান থেকে, ক্লায়েন্ট হয়তো উপর থেকে এল প্যাটার্ন রাখবে, তখন আমাদের কি করতে হবে? এখান থেকে চলে যেতে হবে। এল প্যাটার্নের আবার কয়েকটা সূত্র, এদিকের কয়েকটা সূত্র। এই যে গোপ বুঝতে পারছো? গোপের যদি উপর থেকে কেউ রাখে তাহলে থাকবে কোথায়? গোপের আপার সাইডে, বুঝে নাও, দেখা যাচ্ছে বোর্ডে। যদি কেউ উপর থেকে রাখে তাহলে থাকবে গোপের আপার সাইডে, হচ্ছে এদিকের তো আমি একটা দাগ পেয়েছি, এদিকের তো একটা প্যাটার্ন পেয়েছি, পেয়ে এখান থেকে যাবে কোথায়? আমার গোপের আপার সাইডে। না হলে যাবে পুরো ঠোঁটের এই যে আমাদের ভাঁজ, সোজা কথায় ভাঁজ, হ্যাঁ, এখান থেকে যাবে, না হলে এখানটায়। আর যার হেয়ার লাইন একদম কম তার আর একটু নিচে যাবে, আর একটু নিচে, মানে এই যে গোপের যে, মানে এই ঠোঁটের এখান থেকে সামথিং আর একটু নিচে যাবে, মানে বিয়ার্ডের এই যে এই পর্যন্ত আসবে। কিন্তু এখান থেকে যদি এরকমটা নি, সেটাও আবার নটে এল প্যাটার্ন করতে গেলে আমাদের তার মানে কমন কয়েকটা সূত্র কি আছে? কমন সূত্র আছে, এখানেও যা সাইজ এখানেও তাই সাইজ, এখানে অলমোস্ট কানের এখান থেকে অ্যাভারেজ মিডিল থেকে নিতে হবে। এটা অ্যাভারেজ বললাম কি, সময় বিশেষ আপ ডাউন করে নিলাম, সেটা ক্লায়েন্টের নিড অনুযায়ী। তো অ্যাভারেজ সময় বিশেষ অ্যাভারেজ আমরা এখান থেকে নিলাম, এবং অ্যাভারেজ আমরা রাখবো ঠোঁটের। এই সূত্র কটা আমরা যখন মিলিয়ে আমরা হাতে আসবো বা করে দেবো, অটোমেটিক এল শেপ চলে আসবে, ঠিক আছে? পুরো আমি চালাচ্ছি অ্যাভারেজ 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, মানে কি পুরো আমি চালাচ্ছি অ্যাভারেজ, এটা কত? পুরো সোজা বসাচ্ছি কত? পুরো 90। যখনই আর আচ্ছা, পুরো সোজা বসাচ্ছি মানে 90, আর পুরো যদি এরকম চেপে রাখি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, 0 ডিগ্রি, 90 আর 0-এর মাঝখানে কত? 45। ক্লিয়ার? একবার বোঝো, 90 0 দুটোর মাঝখানে কত? মিডিল বরাবর 45। তোমাদের একটা প্র্যাকটিস দেওয়া ছিল, নখ দিয়ে ঠেলা, মনে আছে?
প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। সবে মাত্র আমি এই জায়গাটা কাজ করলাম, কিভাবে কাজ করেছে কেউ অবজার্ভ করেছো? ধরলাম, ভালো করে দেখো, ধরলাম, এটাকে রাখলাম, জাস্ট নখ দিয়ে ঠেলে দিলাম। আবারও বোঝো, আমি কিন্তু এটা ডান হাতের কাজ কিন্তু কিচ্ছু না, ডান হাতের কাজ শুধু ধরে থাকা, ডান হাতের কাজ শুধু ধরে থাকা। আমি শুধু ডান হাত ধরে আছি, ধরে আছি। ঠেলছে দেখো কে, ঠেলছে কে? বা হাতের নখ, বা হাতের আঙুল, বুঝতে পারছো? এ শুধু ধরে থাকা, এ হ্যান্ডেল করছে ব্যাপারটা। মেইন প্রেশার, মেইন ইঞ্জিন বা প্রেশারটা দিচ্ছে কে? পুরোই নখ। এ যতটা টানবে বা যতটা ঠেলবে এ ঠিক ততটাই যাবে। আমার যদি একটা চুল থাকে এবং একটা চুল কাটতে হয়, তার জন্য আমার এই প্র্যাকটিসটা খুব প্রয়োজন। আমরা গোপে এক্ষুনি দেখাবো, ভালো করে দেখবে, আমার পুরো অবজার্ভ করবে। আমার এই আঙুলের, এর কোনো কাজ নেই, একে না দেখলেও চলবে। এই আঙুলের কাজটা একটু ফলো করো, আস্তে আস্তেই করছি যাতে তোমরা প্রপার বুঝতে পারো। বুঝতে পারছো? এটা শুধু আমার ধরাই মাত্র, মেইন কাজ করছে এই আঙুল। ভালো করে দেখো, একটা শেপে চলে এসছে, বোঝা যাচ্ছে ভালো করে? বুঝতে পারছো? এটাকে চাইলে আমি আরো নামাতে পারবো। দেখো একটা সোজা প্যাটার্ন চলে এসছে, বুঝতে পারছো? তো আমি আমার এই সাইডের একটা শেপ পেলাম বা সাইজ পেলাম। এবার এই গাইডলাইনে আমার কাজ করতে হবে। যেহেতু এখানের গাইডলাইন আমি একটা পেয়ে গেছি, এখানেরও গাইডলাইন একটা পেয়ে গেছি, শুধু মাঝখানটা আমরা শুধু লেভেল দুটো ম্যাচিং করব। এটা এল শেপ, প্রপার এল না যে এখান থেকে এরকম যাবে, বুঝতে পেরেছো? এল শেপ ডিফারেন্স আছে। এল শেপ মানে এই না যে আমরা যে পড়াশোনা করেছি প্রপার এখান থেকে এই পর্যন্ত এসে এরকম এল যাবে, নটে সেটা, ঠিক আছে? এল শেপ এসছে, আমার ক্লায়েন্টের এই জায়গাটা ফাঁকা আছে, আমরা ফাঁকা করব এখানটায়। কিন্তু সব ক্লায়েন্ট সবসময় করে না, এটাও ক্লায়েন্টের নিডের উপর ডিপেন্ড করে। ক্লায়েন্ট যদি বলে ফাঁকা করো দেন করবে, না হলে করার দরকার নেই। আমরা এই জায়গাটা ফাঁকা করব, দুরকম ভাবে ধরতে পারি, তাই এরকম ভাবে ধরতে পারি। দেখো এখন আমার হাতের ধরার স্ট্রাকচার আবার চেঞ্জ হয়ে গেছে, এরকম ধরতে পারি, আবার চাইলে এরকমও ধরতে পারি। সময় বিশেষ, আমাদের যখন যেমন সুবিধা হবে আমরা তখন সেই রকম ভাবে কাজ করব। আমরা চাইলে আগে নিচে এখানটা এই জায়গাটা ধরতে পারি, আবার চাইলে পরেও করতে পারি, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল ব্যাপার, মানে ব্যক্তিগত। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট দেখে নাও, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এটাও সবই ইম্পর্টেন্ট। কিন্তু ইম্পর্টেন্ট এটা কেন বললাম? কারণ এইটাতে অসুবিধা হয় বেশি, বাকিগুলো সব পারবে, চোখ মানে কোনো রকম হলেও পারবে, কিন্তু এই জায়গাটা খুব অসুবিধা হবে, অন্তত নতুনদের জন্য, ঠিক আছে? যখন আমরা এই জায়গাটা ধরবো, প্রথমে তো ট্রিমার দিয়ে একটা শেপ দিয়ে নিলাম ভি আকারে, তখন দিলাম না একটা ভি আকারে, একটা বোঝানোর জন্য। জাস্ট আমরা ঠোঁটটাকে আমরা আলতু করে ধরবো, শক্ত করে টিপে ব্যথা লাগছে ক্লায়েন্টের তা নয়, আলতু করে ধরে জাস্ট হালকা টেনে ধরবো, বুঝতে পারছো? ক্লায়েন্টের কোনো ব্যথা লাগছে না, কিচ্ছু হচ্ছে না, জাস্ট আলতু করে ধরবো, ধরে টেনে ধরবো। আমি এখান থেকে এই যে শেপটা যেটা দিলাম, সেই শেপের উপরে আমরা কি করব? ব্যাক হ্যান্ডে আমরা শেপটা পুরো ক্লিয়ার করে, বুঝতে পারছো? ভিএর শেপ চলে এসছে। আমরা তার আগে তো অবশ্যই একটা দাগ দিয়ে নেবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এই জায়গাটা টোটালটাই আমাদের এই জায়গাটা ধরেই আমাদের কাজ করতে হবে কম বেশি, কারণ এই জায়গাটা ধরলে কি হবে? আমরা টান রাখতে পারবো। আমাদের খুর চালানোর একটা মানে প্যাটার্নটা কি? আমরা কুচকানো জায়গায় খুর চালাতে পারবো না, আমাদের প্রয়োজন টান রাখা। এবং টান আমরা কিভাবে রাখতে পারবো? একমাত্র এই ঠোঁটটাকে ধরে একটু আপ ডাউন এদিক ওদিক করলে। আমার এই সাইড কমপ্লিট। আচ্ছা, হতে পারে এখন 19-20, কারণ আমি আয়নার সামনে নেই। আয়নার সামনে থাকলে কি হবে? আমি প্রত্যেকটা কাজ করব আর আয়নায় চেকিং, যখনই ধরা পড়বে আচ্ছা এই দিকটা একটু বেঁকে গেছে, সেটা একটু করে ঠিক করে নেবো। আর আরেকটা জিনিস, আমি আমার এই রাইট সাইড দিয়ে দাঁড়িয়ে আমি এইটুকু কাজ করলাম, এরপরে আমি ওই সাইডে ঘুরে গিয়েও কাজ করতে পারি, অথবা আমি এই সাইডে দাঁড়িয়ে ক্লায়েন্টের মাথা ঘুরিয়েও আমি কাজ করতে পারি। সময় বিশেষ দুটোই ঠিক। সময় বিশেষ এপাশ থেকেও কাজ করতে হতে পারে তোমাদের, সময় বিশেষ ওপাশ থেকেও কাজ করতে হতে পারে। হয়তো এই সাইড দিয়ে অসুবিধা হচ্ছে কোনো একটা জায়গা, বাই চান্সলি টুক করে ওই সাইডে গিয়ে কাজ করলে, আবার পুরো এই সাইডেরটা এই সাইডে বসে এবং ওই সাইডেরটা ওই সাইডে বসেও চাইলে কাজ করতে পারে। ব্যাক হ্যান্ডে করছি এখানটায়, ভালো করে ফলো করবে। এই জায়গাটা তোমরা যখনই করতে যাবে তোমাদের হাত এখন কাঁপবে, এই জায়গাটা এরকম ফাঁকা হাতে করতে নেই, এই জায়গাটা কি করতে হয়? সাপোর্টিং হিসাবে কিছু একটা নিতে হয়, তাহলে কি হবে? অন্তত হাতটা কাঁপবে না। সাপোর্টিং বলতে কি? ওর বডির থেকেই আমার হাত পাওয়ার নেবে, তাহলে আর আমার হাত কাঁপবে না। কিভাবে ওর বডির থেকে পাওয়ার নেবে? ধরবো এই যে টাচ, বুঝতে পারছো? হালকা করে এই যে টাচ, এই টাচে আমার ওর বডির থেকে পাওয়ার হাত নেবে আর হাত কাঁপবে না।
এটাই অনেকে কি করবে, এই সাইডে এসে কাজ করবে, এই সাইডে এসে এখান থেকে এটা করবে, এখান থেকে এটা করবে, এখান থেকে এটা করবে। যার যার ব্যক্তিগত ব্যাপার, যার যখন যে দিক থেকে সুবিধা হবে সে তখন সেই দিক থেকে কাজ করতে পারবে। এখানটায় একটা চুল একটু ডিস্টার্ব দিচ্ছে, এই জায়গাটা আমাদের যে ছোট টিমারটা থাকবে সেটা দিয়েও আমরা চাইলে এই শেপটা দিতে পারি। এই সাইডে দাঁড়িয়ে এই কানের এই সাইডের কাজ করলাম, এটাই সেম যদি ওই সাইডে দাঁড়িয়ে করতাম, ক্লায়েন্ট এখন যেমন শোয়া আছে তখন আর শোয়া থাকতো না, তখন ক্লায়েন্টের উঠে বসতে হতো। বুঝতে পেরেছো? এই যে ক্লায়েন্ট দেখো শোয়া আছে, কাজ করলাম শোয়া আছে, কিন্তু যখনই সেম কাজটা আমি এই সাইডে বসে করব তখন আর ক্লায়েন্ট শুলে হবে না, তখন ক্লায়েন্টের উঠতে হবে। বুঝতে পেরেছো? একই জিনিস। আচ্ছা, আরেকটা সব থেকে প্রবলেমের জায়গা, এই জায়গাটা, এই যে কানের এই সাইডটা, আমি কি করছি, এই সাইডে দাঁড়িয়ে আমি দুদিক থেকেই দেখিয়ে দিচ্ছি, এখান থেকে দাঁড়িয়ে দেখো। আর একটা জিনিস যেটা আগেও বলেছি, তোমাদের আশা করি মনে থাকার কথা, আমরা খুর চালাবো তার অপোজিট সাইডে আমাদের হাত রাখতে হয়, ব্লেডের দিকে আমাদের হাত না, হাতের টান না, পিঠের দিকে। মানে কি, ব্লেড যদি এই যে বসাই, পিঠ কোন দিকে, এটা পিঠের দিকে আমাদের হাত। কিভাবে করলাম, এইভাবেও কাজ করলাম, হাতটাকে ব্যাক হ্যান্ডে নিয়ে ঘুরিয়েও কাজ করলাম। আমি জাস্ট মাথাটাকে ঘুরিয়ে, এই যে মাথা ডাউন, দেখো দেখো ভালো করে, মাথা ডাউন। এই মানে চাইলে তোমরা দুদিক থেকে কাজ করতে পারবে, এবং দুদিক থেকেই কাজ দেখিয়ে দিলাম কিভাবে কখন কি করতে হয়। মোটামুটি একটা এল প্যাটার্ন এসছে, হতে পারে আমার 19-20 হয়েছে, হতে পারে কোথাও একটু আপ ডাউন হয়েছে, হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই। যখন আমরা ফ্রেশভাবে পুরো আয়নায় চেক করব তখন সব ধরা পড়ে যাবে। আমিও চেক করব, লাস্টে করবো, আগে কমপ্লিট করে নিই, নাহলে ঘন ঘন নেব না। প্রতিনিয়ত কাজ করব, প্রতিনিয়ত আমাদের চেকিংও চলবে। চেকিং, প্রতিনিয়ত চেকিং মানে কি বা কি বুঝি, কথার কথা, আমি এই যে কাজ করছি, এখন তো কাজই করছি কন্টিনিউ, হট করে আমি দেখতে পাচ্ছি এখান থেকে একটা চুল এত বড় হয়ে রয়েছে। আমার ডিপার্টমেন্ট এখন খুরের, কিন্তু আমি দেখতে পাচ্ছি কেচির একটা ডিপার্টমেন্টের কাজ আসলো, চুল হট করে অনেকটা বড়। আমি কাজও করছি, তার সাথে একটা হচ্ছে অবজারভেশন। হট করে যখনই বড় দেখবো, ওই ফাঁকা টাইমে কি করব, করে নিয়ে আগে ওই কাজটা কমপ্লিট, মানে প্রবলেমটা সলভ করে নেব। বুঝতে পেরেছো? প্রবলেম হতেই পারে, প্রতিনিয়ত প্রবলেম হতে পারে, কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের অবজারভেশন চলবে, প্রতিনিয়ত আমাদের চেকিং চলবে। এই জায়গাটা একটু ভালো করে অবজার্ভ করবে, আমাদের বিয়ার্ড কিরকম প্যাটার্নে বেরোয় বুঝবে ভালো করে। এখানে চুল দেখো কি প্যাটার্নে, উপর দিক থেকে নিচের দিক, বুঝবে, আমি প্যাটার্নগুলো ধরাচ্ছি সব। এইখানের চুলগুলো দেখবে নিচ থেকে উপরে, এইখানের চুলগুলো দেখবে এই সাইড থেকে রাইট সাইড থেকে আসছে লেফট সাইড, মানে দেখো এটা আপ সাইড থেকে ফুল অপোজিট কোন দিকে, ডাউন সাইড, এটা ফুল ডাউন সাইড থেকে ফুল অপোজিটে আপ সাইড, এটা রাইট সাইড থেকে ফুল অপোজিটে লেফট সাইড, এরকমও চুল আছে লেফট সাইড থেকে ফুল অপোজিটে রাইট সাইড। পুরো মাথায় রাখতে হবে, এটাও একটা বিয়ার্ড শেভিং বা কাটিং এর একটা সূত্র। ক্লিন শেভ হোক, শেপ হোক, যা খুশি, আমাদের পুরো অপোজিট ডিরেকশনে কাজ করা যাবে না। মানে কি, উপর দিক বোঝো, উপর দিক থেকে নিচের দিকে আসছে, অপোজিট ডিরেকশন মানে কি, নিচ থেকে খুর ধরে এরকম ভাবে টানা, এটাকে বলে অপোজিট ডিরেকশন। আমরা পুরো অপোজিট ডিরেকশনে বাদ দিয়ে আমরা তিন দিক দিয়ে কাজ করতে পারবো। তিন দিক দিয়ে বলতে কি, আমরা উপর দিক থেকে নিচে টানতে পারবো, আমরা সাইড থেকে সাইডে টানতে পারবো, আমরা এই সাইড থেকে সাইডে টানতে পারবো। তার মানে আমার 4টে দিকের মধ্যে 3টে দিক দিয়ে আমি কাজ করতে পারবো। ফুল অপোজিট ডিরেকশনে আমি কোনো রকম কাজ করতে পারবো না। কাজ করলে কি হবে, ফেটে যাবে গোড়া, রক্ত বেরোবে, কি আর ব্যথা লাগবে ক্লায়েন্টের। বুঝতে পেরেছো? সেটা যে কোনো সিচুয়েশনে প্রযোজ্য। এই যে ব্যাপারটা দেখো, এইখানে চুলটা আছে রাইট সাইড থেকে লেফট সাইডে, তার মানে আমি পুরো উল্টো এরকম টানতে পারবো না, বাকি সব রকম টানতে পারবো। ফুল অপোজিট ডিরেকশনে সমস্যা। এবং একটা জিনিস বুঝবে, আমাদের সব থেকে সুবিধা বেশি কিসে হয়, রাইট সাইড ডিরেকশন। মানে কি, উপর দিক থেকে নিচে আছে, মানে আমি এটাও উপর দিক থেকেই নিচে টানবো, এটা হয় সবসময় সুবিধা। কিন্তু এটা করলে কি হয়, হালকা একটু চুল থেকে যায়, যার জন্য আমাদের সাইড ডিরেকশনটাও প্রয়োজন হয়। অপোজিট ডিরেকশন তাদের ক্ষেত্রেই আমরা করব যারা পারমিশন দেবে বিয়ার্ডে। পারমিশন ছাড়া আমরা কারো নিজের থেকে কখনো অপোজিট ডিরেকশনে কাজ করব না। মানে কি, উল্টো টানে কাজ করব না। ক্লায়েন্টকে আমরা বলবো, দাদা এখানটায় কিছু চুল আছে, উল্টো, তুমি কি বাড়িতে উল্টো টানো বা উল্টো টানো কি? সে যদি বলে হ্যাঁ টানো, আমার কোনো সমস্যা নেই, দেন টানবে। যদি ক্লায়েন্ট বলে যে দাদা বাজছে, তখন অনেকেই বলবে দাদা এখানটায় হাতে বাজছে,
তখন তুমি স্মার্টলি বলবে যে হ্যাঁ এর জন্য উল্টো টানতে হবে, এবং আমরা তো উল্টো টানি না, ক্লায়েন্টকে জিজ্ঞাসা করেই টানি, কারণ উল্টো টানলে ক্ষতি হয়, স্কিনের ক্ষতি হয়। এটা তো সবাই জানুক কি না জানুক জানি না, কিন্তু ক্লায়েন্টকে তুমি বলবে উল্টো টানাটা উচিত না। যদি তুমি পারমিশন দাও আমি তাহলে কাজ করতে পারি। আমি এখান থেকে আমি আমার ধরার স্টাইল উল্টো করেছি, কিন্তু বিয়ার্ডের প্যাটার্নে কি এটা উল্টো ধরা? উল্টো ধরা বিয়ার্ডের প্যাটার্নে কোনটা? পুরো এটা ফুল অপোজিটটা হতো উল্টো। আমি এখানটায় উল্টো ধরেছি, এটা আমার শিডিউল অনুযায়ী। বিয়ার্ডের শিডিউল অনুযায়ী উল্টো কোনটা? পুরো অপোজিট ডিরেকশন। আমি কিন্তু বিয়ার্ডের শিডিউল অনুযায়ী অপোজিট ডিরেকশনে আসিনি, বুঝতে পারছো? এবং সময় বিশেষ যদি দু একটা উল্টো, একটা চুলি, কথার কথা এতগুলো চুলের মধ্যে একটা চুলি উল্টো প্যাটার্নে আছে, ও তো কাটা যাবেই, মানে বুঝতে পারছো? ধরো এতগুলো চুল সব উপর দিক থেকে নিচের দিকে, হয়তো ভিতরে দু চারটে চুলের গ্রোথ উপর দিকে, তো সেগুলো কাটা পড়ে যাবে, সেগুলো আমাদের কিছু করার নেই। ওই একটা দুটো কেউ মানে অত ফোকাসেও আসে না, ঠিক আছে? জায়গাটা ভালো করে ফোকাস করবে। এখানে চুলগুলো প্রথমত পাতলা চুল, একদম পাতলা চুল, যেগুলোকে একদম লোম বলা হয়, সেগুলো উল্টো টানলে কখনো কোনো সমস্যা হয় না। মেইন যে চুল, লোম আলাদা চুল আলাদা, বুঝতে পারছো তো? লোম টোটালি আলাদা, এই ফেসে হেয়ার লোম, এটা চুল। লোমে কখনো উল্টোটা সিধে ওর কোনো ফারাক পড়ে না, ও যা খুশি করো, চুলের ক্ষেত্রে সমস্যা, ঠিক আছে? এই জায়গাটা দেখবে ভালো করে, এই জায়গাটা আমাদের নলি রয়েছে, নলি বলে তো? নলি বলে না, নলি বলে, হ্যাঁ। এই জায়গাটায় যে চুল রয়েছে, আচ্ছা আমরা এই সাইডটা কমপ্লিট করে এখানটায় আসছি। এর প্যাটার্ন কিন্তু নিচ থেকে উপরে, এটা কিন্তু বিয়ার্ডের ভাষা বা বিয়ার্ডের সূত্রে আমি কিন্তু পজিটিভলি যাচ্ছি, আমি কিন্তু উল্টো যাচ্ছি না, এটা ওর দিকেই যাচ্ছি। এর উপর দিক থেকে নিচ দিক থেকে উপরে আছে, আমিও নিচ দিক থেকে উপরেই টানছি। এটা উপর দিক থেকে নিচে আছে, আমি উপর দিক থেকে নিচেই টানছি, মানে বুঝতে পারছো? নলির উপরে আমি ডিরেক্ট খুর চালাতে পারবো না। আমি কি করব, এই নলির চুলটাকে আমি সাইডে নিয়ে চলে যাব, যে কোনো একটা সাইডে ধরবো, সাইডে নিয়ে চলে গেলাম। নলি কোথায় বুঝতে পারছো? এখন এইখানে ছিল, কোথায় চলে এসছে? এখানটায় চলে এসছে। এইবার আমি চাইলে রিল্যাক্সে কাজ করব। এই জায়গাটা দেখবে, এই যে আমি কাজ করলাম, একটা বড় প্রবলেমের জায়গা হচ্ছে ঠিক এই জায়গাটা একটা গর্ত আছে, এটা সবারই থাকে কম বেশি। এই জায়গাটা আমাদের কিভাবে কাজ করতে হবে, ধরবো, ধরে উপরে টেনে ধরবো, উপরে টেনে ধরে আমরা ব্যাক হ্যান্ডে কাজ করবো, এবং ব্যাক হ্যান্ডে কাজ করছি বলে একবারে আমাদের ওই জায়গাটা কভার করে দেবো তা নয়। যতক্ষণ ব্যাক হ্যান্ডে পসিবল ব্যাক হ্যান্ডে করবো, তারপরে ফ্রন্ট হ্যান্ডে পসিবল ফ্রন্ট হ্যান্ডে করবো, আবার প্রয়োজনে ব্যাক হ্যান্ডে করবো। কিন্তু আমাদের ধীরে ধীরে কাজ করতে হবে, বুঝতে পারছো? পুরো টেনে কোথায় নিয়ে চলে গেলাম, টেনে নিয়ে চলে গেলাম। এবার দেখো এই যে খুর চালাচ্ছি, বুঝতে পারছো? পুরো আমার যে ওই রাউন্ডের গর্তটা আমার কভার হয়ে গেছে। দেন কি করব, এই জায়গাটা আবার ছোট করে এই করব। দেখো এইটা এইটুকুই করতে পারছি, নিচে আর যেতে পারছি না। দেন কি করব, ক্লায়েন্টের মাথা নিচে, আমার হাত হয়ে যাবে টোটালি উল্টো। এবার এরকম করলে হবে না, উল্টো কি কানের উপর থেকে দেখো আমি কবজির মাধ্যমে আমার হাতটাকে দেখো ভালো করে রোটেট করাচ্ছি, এই যে রোটেট হয়ে গেল। জাস্ট ধরবো, বুঝতে পারছো? এখানেও কিন্তু আমার এই নখেরই একটা ঠেলার কাজ আছে। আমি ডান হাত শুধু বসাচ্ছি আর বাঁ হাত দিয়ে কিন্তু ঠেলে দিলাম, আমার দাগ লাইন হয়ে গেল। আমি কি করব, টুক করে এই জায়গাটা ক্লিয়ার।